হ্যালো বন্ধুরা, প্রথমে আপনি ভাবুন তো, টাইটানিক ডোবার কথা মনে হলে কি আপনার টাইটানিক মুভির জ্যাক আর রোজের রোমান্টিক সিনের কথা মনে পড়ে? যদি তাই হয় তাহলে আমি বলবো তুমি ফাঁদে পড়েছো। আসলে মুভিতে যে ঘটনাটি দেখানো হয়েছে সেটি শুধুমাত্র কাহিনী বন্ধুরা। তাই আসুন আজকে অ্যাপেল দ্য এক্সপ্লেনার চ্যানেলের 15th এপিসোডে টাইটানিকের ডোবার রহস্যের ডিটেল সম্পর্কে বুঝতে চেষ্টা করি। The Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. ঘটনা শুরু 10 এপ্রিল 1912। আরএমএস টাইটানিক তৎকালীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং বিলাসবহুল জাহাজ, যেটি তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সব শ্রেণীর লোক ছিল এই জাহাজে, বিখ্যাত শিল্পপতি, অভিনেতা অভিনেত্রী এবং এর পাশাপাশি অনেক অভিবাসী যারা উন্নত জীবনের সন্ধানে আমেরিকা যাচ্ছিলেন। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন 62 বছর বয়সী অত্যন্ত অভিজ্ঞ একজন ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রী, জনসাধারণ ও গণমাধ্যমে প্রচণ্ড উত্তেজনা ছিল এই জাহাজকে নিয়ে। প্রায় 269 মিটার দৈর্ঘ্য এবং 53 মিটারেরও বেশি উচ্চ এই জাহাজ শুধুমাত্র বিশ্বের বৃহত্তম জাহাজই ছিল না, বরং এই জাহাজ বিলাসিতায়ও বিস্ময়কর ছিল। সেই সময় এই জাহাজটি তৈরি করতে $7.5 মিলিয়ন খরচ হয়েছিল, যেটা আজকের মূল্যস্ফীতি তুলনা করলে প্রায় $400 মিলিয়ন সমান দাঁড়ায়। জাহাজের ভিতরে সাজসজ্জা এবং ফ্যাসিলিটি এমন ছিল যা ওই সময় যে কোনো 5 স্টার হোটেলকেও পিছনে ফেলে দিতে পারে। কাচের আয়নার মতো জানালা, বিলাসবহুল সাজানো কাঠের প্যানেলিং, দুটি বড় বড় সিঁড়ি, হটেড সুইমিং পুল, একটি টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্টুরেন্ট, 2টি সেলুন এবং একটি লাইব্রেরিও। তাছাড়া টাইটানিক নির্মাণে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল তাই বলা হয়েছিল যে এই জাহাজ আনসিঙ্কেবল, অর্থাৎ এই জাহাজ কখনোই ডুববে না। হোয়াইট স্টার লাইন নামক একটি কোম্পানি এই জাহাজটি তৈরি করেছিল এবং এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিস্টার ফিলিপ এস ফ্র্যাঙ্কলিন এই বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি পাবলিকলি বলেছিলেন এই জাহাজ কোনোদিন ডুববে না। কিন্তু টাইটানিক তার সমুদ্রযাত্রার প্রথম 2 দিন পার করার পরেই, অর্থাৎ 12 এপ্রিল 1912তেই তার প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে। অর্থাৎ টাইটানিক আমেরিকা যাওয়ার জন্য যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল তা বরফে পরিপূর্ণ ছিল। সেখানে বিভিন্ন বরফের পাহাড় ছিল যা এই জাহাজের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। এই সতর্কতা একটি স্বাভাবিক বিষয়। যে জাহাজগুলো সমুদ্রে যাত্রা করে তারা প্রায়ই রেডিওর মাধ্যমে যোগাযোগ করে এবং কাছাকাছি থাকা জাহাজগুলোকে সংকেত দেয় তাদের আশেপাশে থাকা বরফ সম্পর্কে সতর্ক করার জন্য। এরকম সতর্কবার্তা পাওয়ার পর টাইটানিক বিপদ এড়াতে 2 বার তার গতিপথ পরিবর্তন করে, কিন্তু তার গতি কমায়নি। এটি 21.5 নট গতিতে, অর্থাৎ প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। 14 এপ্রিল 1912তে আরও 7টি এরকম বরফের সতর্কতা ছিল, কিন্তু ওই সময় এটি ক্যাপ্টেন স্মিথ ও তার ক্রুরা এটিকে উপেক্ষা করেছিল এবং তারা গতি কমায়নি। এবং ধীরে ধীরে দিন ঘনিয়ে আসে, সূর্য অস্ত যায় এবং তাপমাত্রা কমতে শুরু করে। এই 14 এপ্রিল রাতের উল্লেখযোগ্য বিষয় হলো চাঁদ দেখা যায়নি, অর্থাৎ ওই দিন অমাবস্যা ছিল। চাঁদ আর চাঁদের আলো ছাড়া চারদিকে ছিল ঘুরঘুরে অন্ধকার। জাহাজের সামনের অংশে বেশ উঁচুতে একটি ক্রোজ নেস্ট থাকে। এটি উচ্চতায় একটি ছোট প্ল্যাটফর্ম, যাকে একটি লুকআউট পয়েন্ট বলা যেতে পারে। জাহাজের ক্রুদের মধ্যে কাউকে এটির উপর বসানো হয় যাতে তারা জাহাজের সামনে কিছু আসছে কিনা সেটা দেখার জন্য ওখানে বসে নজর রাখতে পারে। ওই সময় এখানে বসে থাকা ব্যক্তিকে খুব ঠান্ডায় মুখোমুখি হতে হয়েছিল, কারণ তখন খুব দ্রুত গতিতে ঠান্ডা বাতাস বইছিল। তাছাড়া রাত ছিল, ঠান্ডা বাতাসের জন্য চোখ দিয়ে পানি চলে আসছিল, যার জন্য সামনে দেখতে আরো বেশি অসুবিধা হচ্ছিল। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট নামক এক ব্যক্তি ওই কাকের বাসার উপর বসেছিলেন। তিনি হঠাৎ চোখের সামনে একটি বিশাল আইসবার্গ দেখতে পেলেন। তিনি দ্রুত 3 বার কলিং বেল বাজালেন যাতে নিচের লোকজনকে সতর্ক করা যায়। তারপর ফোন করে ব্রিজের অফিসারদের ডাকেন এবং তিনি চিৎকার করে বলেন যে তাদের সামনে একটি আইসবার্গ আছে, জলদি জাহাজকে ঘোরাতে হবে। ফার্স্ট অফিসার উইলিয়াম এই বার্তা শুনে ইঞ্জিন রুমকে সংকেত দিলেন জাহাজটিকে বাম দিকে ঘোরানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গিয়েছিল। ঠিক 1 মিনিট পরে, অর্থাৎ রাত 11:40 জাহাজটি আইসবার্গে ধাক্কা লাগে। এই আইসবার্গটি কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না বন্ধুরা। এটি আকারে প্রায় 200 বাই 400 ফুট দৈর্ঘ্য ছিল, যেটা কিনা একটি ফুটবল মাঠের মতো বড়, এবং উচ্চতা এটি এতটাই বড় ছিল যে ওই কাকের বাসার সমান ছিল। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে আইসবার্গটির ওজন ছিল প্রায় 1.5 মিলিয়ন টন। টাইটানিকের সামনের ডান দিকটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল, বিশেষ করে সামনের বউয়ের কাছাকাছি। এখন আপনার মনে হতে পারে বউ কি? আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সামনের অংশ হচ্ছে বউ, আর এর উপরের অংশকে বলা হয় স্টার্ন এবং নিচের প্রসারিত অংশকে কিল বলা হয়। প্রায় 10 সেকেন্ডের মতো সময় জাহাজটি আইসবার্গের সাথে ঘষা খেতে খেতে চলছিল এবং একটি বিশাল ডেন্ট সৃষ্টি হয়েছিল এবং জাহাজের মূল বডিতেও ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছিল।
এখন আপনার মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, কিন্তু আইসবার্গটি এত বড় এবং এত ভারী ছিল যে এটি টাইটানিকের ব্যাপক ক্ষতি করেছিল। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরেই জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং স্থপতি থমাস অ্যান্ড্রুজ আঘাতের কারণে জাহাজটির কতটা ক্ষতি হয়েছে তা দেখতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এটা দেখে তারা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন এবং তাদের বুঝতে বাকি থাকলো না যে এই জাহাজ ডুবে যাবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই জাহাজটিকে আনসিঙ্কেবল বলে মনে করা হতো এর দুইটি নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে, এবং এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এই বিশ্বাসটি এতটা পোক্ত ছিল যে এই জাহাজটি কখনোই ডুববে না। প্রথমত, এই জাহাজে ডাবল বটম হাল ছিল। জাহাজের মূল বডিকে হাল বলা হয়। একটি ডাবল বটম হাল মানে দুটি স্তর লাগানো আছে এখানে, অর্থাৎ যদি নিচের স্তরটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্বিতীয় স্তরটি জাহাজটিকে বাঁচাতে পারবে। দ্বিতীয়ত, জাহাজের হালকে 16টি আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছিল। যদি 16টির মধ্যে 4টি কম্পার্টমেন্টেও পানি ভরা থাকে তবুও জাহাজটি ভেসে থাকবে এবং জাহাজের কোনো সমস্যা হবে না। কিন্তু আইসবার্গটি জাহাজের একপাশে আঘাত করেছিল, আর তাই নিচের ডাবল বটম হাল কোনো কাজে আসেনি, কারণ জাহাজের সাইডের অংশ তো শুধুমাত্র একটি লেয়ারই ছিল। আর দ্বিতীয়ত, আঘাতটি এতই বড় ছিল যে 16টির মধ্যে 6টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ভেঙে গিয়েছিল এবং সবগুলোতেই পানি ভরে গিয়েছিল। লিমিট ছিল 4টি, কিন্তু 6টি কম্পার্টমেন্টের পানি ভরে যাওয়ার জন্য মনে হচ্ছিল যে এই জাহাজটিকে কেউ আর বাঁচাতে পারবে না ডোবা থেকে, অর্থাৎ এই আনসিঙ্কেবল জাহাজটি এখন ডুবে যাবে। সংঘর্ষের 20 মিনিট পর, অর্থাৎ ঠিক 12টার সময়, জাহাজের ক্যাপ্টেন স্মিথ তার ক্রুদের রেডিওর মাধ্যমে একটি ডিস্ট্রেস কল পাঠানোর নির্দেশ দেন, যাতে আশেপাশের জাহাজগুলো থেকে এটি শনাক্ত করলে তাদের বাঁচাতে আসে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একের পর এক ডিস্ট্রেস সংকেত পাঠাতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি পাঠাতেই থাকলেন এই আশায় যে আশপাশ থেকে কেউ না কেউ তো তাদের এই বিপদের ডাক শুনে বাঁচাতে আসবে। প্রায় 20 মিনিট পর, অর্থাৎ 12টা 20-এ, RMS কার্পাথিয়া নামে একটি জাহাজ যা টাইটানিকের কাছে ছিল, যারা ওই সংকেত শনাক্ত করে, টাইটানিকের অপারেটরের সাথে রেডিওতে কথা বলে এবং টাইটানিকের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সমস্যাটি ছিল যে এই জাহাজটি টাইটানিক থেকে 107 কিলোমিটার দূরে ছিল। যদি এটি তার সর্বোচ্চ গতিতে টাইটানিকের দিকে এগিয়ে আসে, তবুও টাইটানিকের কাছে পৌঁছাতে এর 3.5 ঘন্টা সময় লাগবে। ওই মুহূর্তে 3.5 ঘন্টা কি টাইটানিক জাহাজ টিকে থাকতে পারবে? বাকি ক্রু সদস্যরা আকাশে ফ্লেয়ার্স এবং রকেট জ্বালানো শুরু করে এই আশায় যে যদি কাছাকাছি আর কোনো জাহাজ তাদের লক্ষ্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত RMS কার্পাথিয়া জাহাজটি ছাড়া অন্য কোনো জাহাজ থেকে আর কোনো রেসপন্স পাওয়া যায়নি। এদিকে ক্যাপ্টেন স্মিথ জাহাজের লাইফ বোট ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। প্রোটোকল অনুযায়ী লাইফ বোটে চড়তে নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু জাহাজের যাত্রীদের মধ্যে কোনো ভয়ই ছিল না, কোনো চিন্তা ছিল না, কারণ বেশিরভাগ যাত্রীর মাথায় একথা আসেইনি যে এই জাহাজ ডুবতে পারে। বিশেষ করে বিজ্ঞাপন দেওয়ার সংস্থাটি বারবার এই কথাটা এতবার তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছিল যে এই জাহাজটি আনসিঙ্কেবল। আর এই কারণে প্রথম যে লাইফ বোটটি নেমেছিল তার ধারণ ক্ষমতা ছিল 65 জন, কিন্তু তাতে উঠেছিল মাত্র 28 জন, অর্থাৎ নামানোর সময় অর্ধেক লাইফ বোটটি খালি পড়েছিল। সময়ের সাথে সাথে বইগুলো একের পর এক পানিতে ভরে যেতে থাকে এবং জাহাজ কাত হতে থাকে। ধীরে ধীরে যাত্রীরা বুঝতে পেরেছিল যে জাহাজটি সত্যিই ডুবে যেতে পারে। যখনই এই উপলব্ধি হলো তখনই সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং মানুষ আতঙ্কে চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে। রাত 1টা নাগাদ সামনের কম্পার্টমেন্টগুলোতে এত বেশি পানি ভরে যায় যে জাহাজের বইয়ের অংশটি অনেকটা পানির নিচে চলে যায়, যার ফলে জাহাজের পিছনের অংশটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। পিছনের প্রোপেলারগুলো পানি থেকে বেরিয়ে আসতে শুরু করে। যখন জাহাজটি এতটা কাত হয়ে যায় তখন বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। লাইফ বোটে একটি আসনের জন্য মানুষ একে অপরের সাথে মারামারি শুরু করে। সমস্যাটি হচ্ছে জাহাজের লাইফ বোটের অভাব ছিল। সেখানে মাত্র 20টি লাইফ বোট ছিল, যেখানে আনুমানিক মাত্র 1200 জন লোক থাকতে পারে, অথচ জাহাজটিতে প্রায় 2200 জন যাত্রী ছিলেন। রাত 2:05-এ শেষ লাইফ বোটটি টাইটানিক থেকে নামানো হয়েছিল, কিন্তু 1500 জন যাত্রী তখনও জাহাজে ছিল এবং কিছু মানুষ বিশৃঙ্খলা করছিল লাইফ বোটে তাদের জায়গা দখল করার জন্য। আবার ওই সময় কিছু মানুষ তাদের ভাগ্যকে মেনে নিয়েছিল এবং জাহাজেই ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 2:20 এই জাহাজটি 2 ভাগে ভাগ হয়ে যায় এবং তারপরে ধীরে ধীরে পানিতে ডুবে যায়। এই আনসিঙ্কেবল জাহাজটি ডুবতে 3 ঘন্টাও লাগেনি। জাহাজে থাকা 1500 জন যাত্রীর মধ্যে অনেকেই জাহাজ ডোবার সাথে সাথে মারা যায়, আর যারা সাঁতার জানতো তারাও হাইপোথার্মিয়ায় মারা যায়, কারণ ওই সময় তাপমাত্রা ছিল -2 ডিগ্রি। আপনি যদি এই তাপমাত্রায় পানিতে পড়ে যান তাহলে আপনি সাঁতার জানলেও হাইপোথার্মিয়ার কারণে, অর্থাৎ ঠান্ডার কারণে, খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবেন। কথিত আছে যে জাহাজের ক্যাপ্টেন স্মিথ শেষ পর্যন্ত জাহাজের স্টিয়ারিংয়েই ছিলেন এবং জাহাজ ডোবার সাথে সাথে তিনিও ডুবে মারা যান। কেউ কেউ মনে করেন যে তিনি আত্মহত্যা করেছেন। RMS কার্পাথিয়া জাহাজটি যেটি টাইটানিককে বাঁচাতে রওনা হয়েছিল সেটি প্রায় 3:30 থেকে 4টা নাগাদ ওই স্থানে পৌঁছেছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। তবে লাইফ বোটে থাকা প্রায় 705 জন লোককে তারা বাঁচাতে পেরেছিল। টাইটানিকের বিপর্যয়ের পর অনেক প্রশ্ন ওঠে, জন্ম নেয় নানা বিতর্কে, তদন্ত করা হয় এবং কিছু অজানা তথ্য আসে যা সবাইকে হতবাক করে। কেমন লাগবে যদি বলি ওই রাতে টাইটানিকের থেকে মাত্র 37 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল, যেটা সময়মতো আসলে টাইটানিকের যাত্রীদের বাঁচাতে পারত। জি, এটা সত্য। জাহাজটি ছিল SS ক্যালিফোর্নিয়া। টাইটানিক আইসবার্গে আঘাত হানার 1 ঘন্টা আগে শেষ আইসবার্গ সতর্কতা জারি হয়েছিল এই SS ক্যালিফোর্নিয়া থেকে। তারা সতর্ক করেছিল, সাবধান,
এখানে সাগরে প্রচুর আইসবার্গ রয়েছে। এরপর 11:15 ক্যালিফোর্নিয়ার জাহাজের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দেন। ক্যালিফোর্নিয়ার জাহাজটি রাতের জন্য থেমেছিল এবং বিপদের কথা মাথায় রেখে সামনে এগোচ্ছিল না। যেহেতু জাহাজটি রাতের বেলা বন্ধ ছিল এবং রেডিও বন্ধ ছিল, তাই টাইটানিক থেকে পাঠানো সতর্কবার্তা এই জাহাজটি পায়নি। জাহাজটি টাইটানিকের এত কাছাকাছি ছিল যে টাইটানিকের ডেকে থাকা যাত্রীরা দূরে এই জাহাজটিকে দেখতে পেয়েছিল। অফিসাররা যখন টাইটানিকের যাত্রীদের লাইফ বোটে বসানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন এমনকি একজন অফিসার একথাও বলেছিলেন যে তারা দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন এবং খুব শীঘ্রই ওই জাহাজটি তাদের বাঁচাতে আসবেন, আর এজন্য ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি রকেট ও ফ্লেয়ার দেখেও আসেনি। জানা গেছে রাত 12টার পর ক্যালিফোর্নিয়ার জাহাজের ক্রু সদস্যরা আসলে টাইটানিক থেকে ছোড়া রকেট দেখেছিলেন, এমনকি তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে জানিয়েছিলেন। কিন্তু অধিনায়ক জোর দিয়ে বলেছিলেন যে এটি কোনো বিপদ সংকেত নয়, বরং টাইটানিকের বড় লোকেরা পার্টি করছে। পরের দিন সকালে যখন তারা তাদের রেডিও চালু করে, তারা টাইটানিক থেকে SOS কল পায়, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা শুধু পানিতে মৃতদেহ ভাসতে দেখেছে। এই বিষয়ে পরিচালিত উভয় অনুসন্ধানই ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন লর্ডকে দায়ী করা হয়। কিন্তু এত বড় বিপর্যয়ের জন্য একজন মানুষকে দায়ী করা ঠিক হবে না, এর জন্য আরও মানুষও দায়ী ছিল। যেমন শুরুতেই আমি লাইফ বোটের কথা বলেছি, অর্থাৎ এই জাহাজটিতে পর্যাপ্ত লাইফ বোট ছিল না, কারণ জাহাজটি প্রস্তুতকারী কোম্পানি ভেবেছিল যে যেহেতু এই জাহাজটি কখনোই ডুবে যাবে না, তাই এত লাইফ বোট অপ্রয়োজনীয়। আর তাছাড়া টাইটানিকের ক্যাপ্টেন নিরাপত্তা মহড়াও করেননি। যেদিন টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল, সেদিন একটি সেফটি ড্রিল চালানোর কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন সেটি বাতিল করে দেন, কারণ তিনি ভেবেছিলেন যে এই জাহাজ যেহেতু আনসিঙ্কেবল, তাই এগুলো অপ্রয়োজনীয়। পরবর্তী ভুলটি ছিল স্টিয়ারিং হুইলে থাকা স্টিয়ার্সম্যান রবার্ট হিচেন্সের। সেই রাতে যখন আইসবার্গ দেখে অ্যালার্ম বাজানো হয়েছিল, ডেকের অফিসার নির্দেশ দিয়েছিলেন জাহাজটি বাম দিকে ঘোরাতে হবে, কিন্তু প্যানিকের জন্য রবার্ট হিচেনসন বার্তাটি ভুল বুঝে ডান দিকে ঘুরিয়েছিলেন। এটি ছিল উল্টো দিক, যা জাহাজটিকে আরও বেশি আইসবার্গের দিকে নিয়ে গিয়েছিল। যখন সে তার ভুল বুঝতে পারলো, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্রিটিশ তদন্তে আরও দেখা গেছে যে টাইটানিককে অনেকগুলো আইসবার্গ সতর্কতা জারি করা হয়েছিল এবং সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও জাহাজটি ফুল স্পিডে চলছিল। ওইটা কেন ছিল? কেন ক্যাপ্টেন গতি কমাননি? এর পেছনে অনেক তত্ত্ব আছে। এই জনপ্রিয় তত্ত্বে বলা হয় যে জোসেফ ব্রুস অর্থাৎ হোয়াইট স্টার লাইন কোম্পানিটির চেয়ারম্যান ও MD, যিনি কিনা এই টাইটানিক জাহাজটি তৈরি করেছিলেন, তিনি ক্যাপ্টেন স্মিথকে প্রভাবিত করেছিলেন যে জাহাজের গতি যেন কমানো না হয়। কোম্পানির পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল যে জাহাজটিকে 6 দিনের মধ্যে সমুদ্রযাত্রা শেষ করতে হবে, যাতে আরেকটি রেকর্ড ভাঙা যায়, যাতে তারা দেখাতে পারে যে টাইটানিক সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে বড় জাহাজই না, বরং এটি সবচেয়ে দ্রুততম জাহাজও। এবং একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 14 এপ্রিল দুপুর 2টায়, যখন ক্যাপ্টেন স্মিথ বরফের সতর্কবাণী দেখেন এবং জোসেফকে দেখান যে একটি বরফ সতর্কতা আছে এবং এই কারণে তাদের গতি কমাতে হবে। ওই সময় জোসেফ কাগজটি তার পকেটে ভরে রাখেন, যাতে লোকজন এবং ক্রু সদস্যরা তা খুঁজে না পায়। তিনি চাননি জাহাজের গতি কম হোক। এই একটি বিপর্যয় চিরকালের জন্য বিশ্বব্যাপী এই শিল্পকে বদলে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ এড়াতে অনেক নতুন রেগুলেশন স্ট্যান্ডার্ড সেট করা হয়েছিল। 1914 সালে একটি ইন্টারন্যাশনাল আইস পেট্রোল স্থাপন করা হয়েছিল, যাতে যাত্রাপথে জাহাজগুলোকে আইসবার্গ সম্পর্কে সতর্ক করা যায়। আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য সেফটি অফ লাইফ অ্যাট সি অর্থাৎ SOLAS, এতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে জাহাজ সংক্রান্ত নতুন স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। যেমন একটি লাইফ বোট রেগুলেশন তৈরি করা হয়েছিল, যে জাহাজগুলোতে প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত সংখ্যক লাইফ বোট বাধ্যতামূলক থাকতে হবে। টাইটানিক ডুবে গেলেও সমুদ্রের নিচে তার ধ্বংসাবশেষ খুঁজে পেতে 70 বছরের বেশি সময় লেগেছিল। 1925 সালের সেপ্টেম্বরে একজন আমেরিকান মহাসাগর অনুসন্ধানকারী রবার্ট ব্যালার্ড এবং একজন ফরাসি সমুদ্রবিজ্ঞানী টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে খুঁজে পেতে সক্ষম হন। এই ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে 3800 মিটার অর্থাৎ 3.8 কিলোমিটার নিচে পাওয়া গিয়েছে। জাহাজের দুটি পৃথক অংশ ছিল, যা একটি থেকে আরেকটি 600 মিটার দূরে ছিল। আজ এত বছর পর পানির নিচে পড়ে থাকা জাহাজটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। আসল জাহাজটি দেখতে এরকম ছিল এবং আজ এর এটুকুই টিকে আছে। একটি রিপোর্ট এসেছে যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীব এর ধাতব কাঠামোকে খেয়ে ফেলছে। ধারণা করা হচ্ছে যে 2030 সালের মধ্যে এই জাহাজটি সম্পূর্ণরূপে পানির নিচে গায়েব হয়ে যাবে। কিন্তু আজ প্রায় 110 বছর পেরিয়ে গেল, টাইটানিক নিয়ে মানুষের মুগ্ধতা রয়ে গেছে। 2012 সালে একজন অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার ক্লিফ প্যালমার পরিকল্পনা করেছিলেন যে তিনি টাইটানিক 2 নির্মাণ করবেন। এটি আসলে মূলত প্রথম টাইটানিকের একটি কপিক্যাট মডেল হবে। এমনকি তিনি এটাও ঘোষণা করেছিলেন যে এই জাহাজটির আগের রুটেই যাত্রা করবে এবং এই জাহাজটিতে আগের জাহাজটির মতো সবকিছু একই রকম হবে। মূলত প্রকল্পটি 2016 সালে শেষ হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন কারণে এটি 2022 সালের মধ্যেও শেষ হয়নি। বলা হয়ে থাকে যে এই প্রকল্পে মানুষের আসলে আগের মতো আর আগ্রহ নেই, আর এই কারণে হয়তোবা আনসিঙ্কেবল টাইটানিক 2 তৈরি হওয়ার আগেই ডুবে গেছে। যাই হোক,
আশা করি টাইটানিক ডুবে যাওয়ার রহস্য সম্পর্কে আপনারা সম্পূর্ণরূপে জানতে পেরেছেন। আমি আশা করি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, এবং যদি তাই হয় আমি এক্সপেক্ট করবো এই ভিডিওটি আপনি আপনার পরিচিত যে কোনো স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিন। আর সবার শেষে আমি আপনাকে আমাদের এই চ্যানেলের আনসিঙ্কেবল মালিকের সাথে পরিচয় করে দিয়েছি। আমাদের এই চ্যানেলের মালিক হচ্ছে আমাদের এই বিড়াল, যার নাম হচ্ছে আনসিঙ্কেবল ডোরা। ডোরা হাই দাও, টাটা।